বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার এর আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব 3.7 পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। দেখো, বোর পরমাণু মডেল থেকে আমরা একটা স্বীকার্য পড়েছিলাম, সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে বা ঘুরতে থাকে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে বলা হয় শক্তি স্তর, স্থির কক্ষপথ, অরবিট বা সেল। তাই না? এটা আমরা জেনেছিলাম বোর পরমাণু মডেল থেকে, সেটা আবার আমি রিপিট করলাম। তাহলে পরীক্ষা যদি আসে অরবিট কাকে বলে, তাহলে কতটুকু লিখবা? ঠিক এই লাইনটা তোমরা লিখে দিবা যে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই বৃত্তাকার পথকে শক্তি স্তর বলে। যদি শক্তি স্তর কাকে বলে এটা আসে তাহলে শক্তি স্তর বলে। যদি স্থির কক্ষপথ আসে তাহলে তুমি এই প্রথম লাইন লিখে বলবা যে এই বৃত্তাকার পথকে স্থির কক্ষপথ বলে। যদি অরবিট আসে তাহলে লিখবা অরবিট বলে, বা সেল আসলে বলবা যে সেল বলে। এভাবে তোমরা লিখে শেষ করবা যদি পরীক্ষা এটা আসে। এই শক্তি স্তর গুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। মোট 4টি কোয়ান্টাম সংখ্যা রয়েছে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে রয়েছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এরপরে রয়েছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এরপরে রয়েছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা চলে আসলো, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তার প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন। এন এর মাধ্যমে ইলেকট্রন কোন শক্তি স্তরে ঘুরতেছে বা আবর্তন করতেছে ওই শক্তি স্তরের আকার সম্পর্কে জানা যায়। যেমনটা বোর পরমাণু মডেল থেকে জানা যায় যে কক্ষপথগুলোর আকার কেমন, বৃত্তাকার। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝা যায় যে ইলেকট্রন সমূহ যে কক্ষপথে ঘুরতেছে বা যে শক্তি স্তরে বা যে সেলে ঘুরতেছে সেই সেলটার আকারটা কেমন, বৃত্তাকার, তাই না? এখন এই যে এন, এন সম্পর্কে আলোচনা করলাম। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হতে পারে। এন এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলি? কে সেল বলি। এন এর মান 2 হলে সেটাকে এল সেল বলি। এন এর মান 3 হলে সেটাকে এম সেল, 4 হলে এন সেল, এরকম বলি। তো আমরা আজকে দেখবো যে ওই বৃত্তাকার কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকবে, ঠিক আছে? যেমন বলে দেবে যে এন এর মান 1। তো এন এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রথম শক্তি স্তর বা প্রথম অরবিট বা প্রথম শক্তি স্তর, তাই না? বা প্রথম কক্ষপথ, এইগুলা বলবো। তো এখন ওই প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে বা প্রথম অরবিটে কতগুলো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে সেটা আমরা দেখবো এখন বের করে। দেখো, একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে কোনো কক্ষপথে সর্বোচ্চ 2n² টি ইলেকট্রন থাকতে পারে। যে কোনো কক্ষপথে সর্বোচ্চ 2n² টি ইলেকট্রন থাকতে পারে। দেখো, সেল বা অরবিট, তারপরে এন এর মান, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই সূত্র ব্যবহার করে আমরা হিসাব করব যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। যেমন যদি কে সেল হয়, কে সেল মানে কি? এন এর মান, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ বা প্রথম অরবিট, অর্থাৎ সেটাকে আমরা কে সেল বলি। যদি তোমাকে বলে কে সেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, অথবা প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, অথবা প্রথম কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, অথবা প্রথম অরবিটে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, অনেকগুলো শব্দ ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, একটা জিনিসকে বোঝানোর জন্য। তো সেই সূত্রটা কি? 2n²। তো দেখো এখানে 2n², এন এর মান কত? দেখো এখানে দেখতেই পাচ্ছি এন এর মান হচ্ছে 1। তো এখানে 1 কে স্কোয়ার করলে কত হবে? 1 কে স্কোয়ার করলে তো 1ই হবে। 1 কে যদি আমরা আবার 2 এর সাথে গুণ আছে, দেখো গুণ অবস্থায় আছে, এর সাথে যদি গুণ করি, দেখো 1 কে যদি তুমি 2 এর সাথে গুণ করো তাহলে কত হয়? 2 একের 2 হয়, এই সেই 2। তার মানে কে সেলে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, অথবা
প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, অথবা প্রথম অরবিটে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, এইভাবে। আবার দেখো এখানে যদি এল সেল বলে, যদি এল সেল অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তর, তো এই দ্বিতীয় সেল বা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? তো দ্বিতীয় মানে এন এর মান এখানে কত? দ্বিতীয় মানে হচ্ছে এন এর মান 2। এল সেল, এই যে যদি এল সেল বলে, বড় হাতের যদি এল সেল বলে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2। সেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত সেটা আমরা বুঝবো, সেটা হচ্ছে 2। বুঝছো? তাহলে এখানে সূত্র কি? 2n²। এন এর মান কত? 2। এখন 2 কে স্কোয়ার করলে কত হবে? 2 কে স্কোয়ার করলে 2 দুগুণ 4 হবে, আর তার সাথে আবার 2 গুণ রয়েছে, 4 দুগুণ 8 হয়ে যাবে। এই দেখো 8। তার মানে এল সেলে বা দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় শক্তি স্তরে বা দ্বিতীয় অরবিটে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। একইভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় এম সেল বা অরবিটে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তো এম সেল মানে কি? এম সেল মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান 3। তো এখানে তৃতীয় কক্ষপথে বা তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় অরবিটে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? সূত্র কি? 2 × n²। তো এন এর মান কত? এখানে 3। 3 কে যদি স্কোয়ার করি, দেখো 3 3 9 হয়, 9 হয়, তার সাথে আবার 2 গুণ, তার মানে 9 2 18। তার মানে তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় অরবিটে বা তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এরপর হচ্ছে দেখো চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তর মানে এন সেল। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এন সেলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তো এন সেল মানেই তুমি বুঝবা সেটা হচ্ছে এন এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। অর্থাৎ তুমি বলতে পারো এটা চতুর্থ শক্তি স্তর বা চতুর্থ কক্ষপথ বা চতুর্থ অরবিট। এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? এখানে সর্বোচ্চ 2 × n², তাই না? তো এন এর মান কত? 4। 4 কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 16 হয়ে যাবে। তো 16 কে যদি আবার 2 দিয়ে গুণ করি, তার মানে 16 2 32টা। চতুর্থ শক্তি স্তরে বা চতুর্থ কক্ষপথে বা চতুর্থ অরবিটে অথবা বড় হাতের এন সেলে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব। বিভিন্ন কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটার উপর ভিত্তি করে। যেমন দেখো, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ 1 নম্বর মৌল থেকে শুরু করে 30 নম্বর পর্যন্ত মৌল পর্যন্ত বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখব। যেমন দেখো, এখানে পারমাণবিক সংখ্যা উল্লেখ করেছি, এখানে মৌলটা প্রতীক উল্লেখ করেছি, তারপরে এখানে কে সেলে কয়টা ইলেকট্রন থাকবে, এল সেলে কয়টা ইলেকট্রন থাকবে, এম সেলে কয়টা থাকবে, এন সেলে কয়টা থাকবে, সেটা আমরা একটু হিসাব করে দেখবো। যেমন দেখো, এখানে প্রথম যে মৌলটা তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো কার পারমাণবিক সংখ্যা 1? সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে 1। তো একটাই মাত্র ইলেকট্রন রয়েছে। দেখো, পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত। আমরা কিন্তু এটা দেখেছিলাম যখন আমরা ইলেকট্রন সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, ওটাই তার ইলেকট্রন সংখ্যা। স্বাভাবিক অবস্থা বুঝবা কি করে? যদি দেখো এটা অস্বাভাবিক বা উত্তেজিত অবস্থা থাকে, তাহলে এখানে প্লাস বা মাইনাস থাকবে, প্লাস বা মাইনাস থাকবে। এখানে মনে করো প্লাস বা মাইনাস কিছুটা দেওয়া থাকবে। যদি মৌলটা ধাতু হয় তাহলে প্লাস থাকবে, অধাতু হলে মাইনাস থাকবে, এরকম। তো প্লাস মাইনাস কি এখানে কিছু আছে ওরকম? এরকম কি এখানে আছে হিলিয়াম H+, এরকম কিছু নাই কিন্তু। যদি না থাকে তাহলে বুঝবা এখানে কি নাই বলতো? উত্তেজিত অবস্থা নাই, মানে স্বাভাবিক অবস্থায় আছে। তার মানে এখানে পারমাণবিক সংখ্যা যা হবে ওটাই তার ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এখন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা বলতো? একটা। তো এখানে কে সেলে সর্বোচ্চ তো 2টা ইলেকট্রন থাকতে পারে, এল সেলে সর্বোচ্চ 8টা থাকতে পারে, এম সেলে 18টি থাকতে পারে, এখানে 32টা থাকতে পারে। তো দেখো এখানে তাহলে কে সেলে একটা ইলেকট্রন আছে, তা এগুলোতে তো আর নাই, তাহলে একটা সর্বোচ্চ আরো একটা থাকতে পারে। যেমন হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 2। তো প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা থাকতে পারে, আর সেটা সর্বোচ্চটাই আছে এখানে কে সেলে। এরপরে লিথিয়ামের ক্ষেত্রে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আছে 3। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা থাকবে।
তা এরপরে এখানে তুমি 3টা দিতে পারবে না, কেন? কারণ দেখো কে সেলে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তো সর্বোচ্চ যা থাকতে পারে তার চেয়ে তুমি দিবা কি করে? তো দেওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? এই ঘরে আর স্থান দেওয়া যাবে না। তুমি মনে করো একটা ঘরে সর্বোচ্চ তোমরা 3জন ঘুমাইতে পারো একটা খাটে, এখন আরেকটা লোক আসলো, সেটা শোবে কোথায়? শুতে পারবে না তো, তাহলে তাকে অন্য জায়গায় দিতে হবে। ঠিক সেরকম এখানে লিথিয়ামের কে সেলে তো সর্বোচ্চ 2টা ইলেকট্রনের বেশি থাকতে পারে না, তাহলে এখানে 2টাই দিয়ে দিলাম। তারপরে আরেকটা 3টা, যেহেতু মোট 3টা, তাহলে সেটা চলে যাবে পরের যে কক্ষপথ, অর্থাৎ এল সেলে চলে যাবে। আর এল সেলে তো সর্বোচ্চ 8টা থাকতে পারে, 8টা পূরণ করার পরে এই তারপরে এম সেলে যাবে, এইভাবে যাইতে থাকবে। যেমন দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা ইলেকট্রন রয়েছে, 4টা ইলেকট্রন থাকলে প্রথম কক্ষপথে তো 2টার বেশি থাকতে পারবে না, তাহলে আর 2টা কোথায় যাবে? দ্বিতীয় কক্ষপথে চলে যাবে, মানে এল সেলে চলে যাবে, এরকম ভাবে। তারপর দেখো বোরনের ক্ষেত্রে মোট 5টা ইলেকট্রন রয়েছে, 5টা ইলেকট্রন থাকলে প্রথম কক্ষপথে 2টার বেশি থাকতে পারে না, 2টাই দিলাম। তারপরে এর আরো 3টা রয়েছে, সেই 3টা ধরেই দ্বিতীয় কক্ষপথে দিয়ে দিলাম, মানে এল সেলে দিয়ে দিলাম। কেন? কারণ এন সেলে সর্বোচ্চ 8টা থাকতে পারে, আরো এখানে 5টা থাকতে পারবে। তারপর দেখো কার্বনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন রয়েছে মোট, প্রথম কক্ষপথে 2টা দিয়ে দিলাম, তাহলে আরো কয়টা রয়েছে? 4টা, 4টাকে দ্বিতীয় কক্ষপথে দিলাম। দ্বিতীয় কক্ষপথে আরো 4টা ইলেকট্রন থাকতে পারতো, এখনো কিন্তু পূরণ হয় নাই, তাহলে এখানে দিয়েই যেতে হবে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ তাদের ইলেকট্রন সংখ্যাও 7। এখানে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা, 2টার বেশি থাকতে পারবে না। তারপরে তুমি পরের কক্ষপথে দিবা বাকি যেটা রয়েছে। দেখো 2টা থেকে 7টা আছে তো মোট, সেখান থেকে 2টা বাদ দিলে কয়টা থাকে? 5টা, তার মানে দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ এল সেলে 5টা থাকবে। এরপরে হচ্ছে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, মানে ইলেকট্রন সংখ্যাও কিন্তু 8। তাহলে প্রথম কক্ষপথে 2টা, প্রথম কক্ষপথে 2টার বেশি কিন্তু থাকতে পারবে না, তাই প্রথম কক্ষপথে আমরা 2টা দিয়ে দিলাম। তাহলে আর মোট এর কয়টা আছে? আরো 6টা রয়েছে। তাহলে এল সেলে বা দ্বিতীয় কক্ষপথে এখানে 6টা ইলেকট্রন থাকবে। তারপর দেখো ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের 9 পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা 9। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা, তাহলে আর মোট কয়টা থাকলো? কয়টা? 2টা বাদ দিলে তাহলে আরো 7টা থাকে না, এই 7টাকে এল সেলে দিয়ে দেবো বা দ্বিতীয় কক্ষপথে, কারণ এখানে আরো একটা থাকতে পারে, মোট তো 8টা থাকতে পারবে এইরকম। তারপরে দেখো এখানে এই যে নিয়নের ক্ষেত্রে, নিয়নের হচ্ছে 10, তো 10টা যদি হয়, প্রথম কক্ষপথে তো 2টার বেশি থাকতে পারবে না, তাহলে আর আছে কয়টা? 8টা, এই 8টা চলে যাবে এল সেলে। এখন হচ্ছে কথা সোডিয়ামের ক্ষেত্রে মোট 11, 11 যদি হয় প্রথম কক্ষপথে কয়টা? 2টা, দ্বিতীয় কক্ষপথে তুমি 9টা দিতে পারবা না, কেন? কারণ এই দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। কিভাবে আমরা শিখলাম একটু আগে, কিন্তু আমরা শিখেছি এই যে এখানে দেখো, এই যে এখানে 2টা, তারপরে এল সেলে হচ্ছে 8টা, হ্যাঁ, এম সেলে হচ্ছে 18টা, তারপর হচ্ছে 32টা, হচ্ছে এরকম ভাবে। তো এইভাবে আমরা সোডিয়ামেরটা দিয়ে দিলাম। তারপরে দেখো ম্যাগনেসিয়ামেরটা এখানে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে 2টা, এভাবে। তারপর দেখো এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপর 3টা। হ্যাঁ, সিলিকনের ক্ষেত্রে এখানে 4টা হয়ে যাবে, এখানে সেম থাকবে। ফসফরাসের ক্ষেত্রে এখানে 5টা হয়ে যাবে, সালফারের ক্ষেত্রে এখানে 6টা হয়ে যাবে। তারপর দেখো ক্লোরিনের ক্ষেত্রে 8, আর এখানে আর্গনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে 7 আর আর্গনের ক্ষেত্রে হচ্ছে 8। এখন কথা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে, এখানে তো আরো থাকতে পারে, এখানে তো টোটাল 18টা থাকবে। 18টা যদি থাকে তাহলে এখানে কেন 8টা দিয়ে এখানে একটা দিয়ে দিলাম? এটার ব্যাখ্যা করার জন্য আমাদের উপশক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে জানতে হবে। তো ওই অরবিটাল সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখান থেকে কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম শুরু হয়েছে। কেন এরকম ব্যতিক্রম হলো এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন দেখো পটাশিয়ামের এখানে 8টা থাকবে, তৃতীয় কক্ষপথে 8টা, তারপরেও একটা থাকবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে 2টা থাকবে প্রথম কক্ষপথে, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে 2টা। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে কয়টা? এইখানে দেখো আবার বেড়ে গেল। এই যে নিয়ম কারণ গুলো একটু বেড়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? দেখো পরেরগুলোতে আবার টাইটেনিয়ামের ক্ষেত্রে এখানে 10 হবে, এখানে 2টা ফিক্স থাকলো, এই যে এখানে। তারপরে দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এখানে বাড়তে থাকবে 11টা, তারপরে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে হুট করে 13টা হয়ে গেল, ঠিক আছে। এখানে আবার একটা হলো, এইগুলো কিন্তু একটি ব্যতিক্রম, তাই না? তারপর দেখো এখানে 25 নম্বরে রয়েছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানে 13টা, এখানে 2টা। তারপরে আবার আয়রনের ক্ষেত্রে এখানে 14টা, এখানে 2টা। তারপরে এখানে দেখো কোবাল্টের ক্ষেত্রে এইগুলো তো সব সেম থাকবে, এখানে এখানে 15টা, এখানে 2টা। তারপরে নিকেলের ক্ষেত্রে এখানে 16টা, এখানে 2টা।
ঠিক আছে, কপারের ক্ষেত্রে দেখো 16-17 না হয়ে 18 হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে। কেন এরকম হচ্ছে আমরা আগামী ক্লাসে বিস্তারিত ভাবে ইনশাল্লাহ আলোচনা করবো। এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর রয়েছে সেটা। যেমন এখানে আমরা যেটা দেখলাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 20তম ইলেকট্রন। দেখো পটাশিয়ামের 19তম এবং ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনটি এখানে, এই 19তম হবে না, এটা হচ্ছে 20তম। এই যে 20তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তর এম কে অপূর্ণ রেখে আগে চতুর্থ মানে এন শক্তি স্তরে চলে গেছে। কেন গেলে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। স্ক্যান্ডিয়াম এসসি এর ক্ষেত্রে 19তম ও 20তম ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যাওয়ার পর 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলগুলো আগে চতুর্থ প্রধান শক্তি স্তর এন দুটি ইলেকট্রন পূরণ করে তারপরে তৃতীয় প্রধান শক্তি স্তর এম এ প্রবেশ করে। এই বিষয়টি বোঝার জন্য আমাদের কি করতে হবে, উপশক্তি স্তরে ধারণাটি থাকতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আমাদের অনলাইনে কোর্স রয়েছে। তোমরা চাইলে কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তো আমাদের এই ক্লাসগুলো হবে সপ্তাহে 7 দিন, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। ক্লাসগুলো হয় হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়ে গিয়েছে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই যে দেওয়া নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা। যেটা আমরা বললাম, এই যে যেরকম ক্লাস নিচ্ছি এর চেয়ে ভালোভাবে ওখানে ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, ফেস দেখায় ক্লাস নেওয়া হয়, বোর্ডে অঙ্ক করানো হয়, তারপরে আবার সপ্তাহে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেওয়া হয়, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, 15 দিন পরে পরীক্ষা নেওয়া হয়। যদি কেউ ভর্তি হতে চাও এবং আরো বিস্তারিত যদি কিছু জানতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আর কেউ যদি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, মানে আমাদের কোচিং এ সরাসরি এসে পড়তে চাও, তাহলে আমাদের কোচিংটা হচ্ছে ৭০ পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা ১২১২। এইটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের পাশের যে গলি আছে ওই গলির মাথায় হচ্ছে আমাদের কোচিংটা রয়েছে। যদি কেউ এর আশেপাশে কোনো স্কুলে পড়ে থাকো, যেমন একরামুন্নেসা, তারপরে রামপুরা একরামুন্নেসা, তারপরে হচ্ছে আলাতুন্নেসা, এরপরে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল রয়েছে, তারপরে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এর আশেপাশে যদি কেউ থাকো আমাদের এখানে সরাসরি এসে ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।